সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী জলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 3। আমি ইতিপূর্বে আরও দুটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকে সেট নম্বর হচ্ছে 3, সপ্তম শ্রেণী ক্লাস 7, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওর শুরুতে তোমাদের বলবো, আসলে যে কোনো স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমাদের দেখা উচিত। কেন দেখা উচিত? আসলে একটা প্রশ্ন দেখলে তোমাদের মধ্যে আইডিয়া চলে আসবে কিভাবে পড়তে হবে। যেমন তুমি একটা ইংরেজি পড়ছো, কিন্তু ইংরেজি পড়েই যাচ্ছ, যখন ওখান থেকে কোনো প্রশ্ন দিবে তখন কিন্তু তুমি সেটা বুঝতে পারবে না যে কীভাবে। কিন্তু একটা প্রশ্ন দেখলে যে না, এইভাবে প্রশ্ন হয়, কাজেই আমাকে এই জিনিসটা খুব ভালো করে গুরুত্ব দিতে হবে, এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কারণ তারপরও যদি বলি যে তোমরা যদি এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে আসলে মাধ্যমিক পরীক্ষায় যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, হ্যাঁ, তাদের সবাই কিন্তু দেখা গেছে এক বা একাধিক প্রশ্ন এরকম করে তারা সলভ করেছে। যেমন পড়ার শুরুতে অথবা পড়ার শেষে। যেমন তোমার যদি টোটাল বইটা পড়া হয়ে থাকে, তুমি যদি 10 থেকে 15টা স্কুলের প্রশ্ন দেখে সেগুলো ধরতে পারো এবং ক্লিয়ার কনসেপ্ট তোমার মধ্যে আসে, তাহলে তোমার কনফিডেন্স লেভেলও গ্রো হবে এবং তোমার পরীক্ষায় অত ভীতি থাকবে না। যাই হোক, আমি একাধিক রকম ভিডিও দেবো। ভিডিও শুরুতে তোমাদের বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সেট নম্বর 3, তোমরা একটা ইংরেজি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। প্রথমে আছে রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন গিভেন বিলো। তারপরে অ্যান্সার দি গিভেন ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই প্যাসেজ নিয়ে। তারপরে বি নম্বর আছে ট্রু ফলস, সি নম্বরে হচ্ছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, আবার 2 নম্বর আছে রিড দি এক্সাক্ট, অর্থাৎ পোয়েম, কবিতা থেকে প্রশ্ন উত্তর লিখতে হবে। তারপরে 3 নম্বরে আবার একটা আনসিন, তারপর তার মধ্যে আছে এ বি, তারপর 4 নম্বরে হচ্ছে গ্রামার এবং 5 নম্বরেও গ্রামার, 6 নম্বরে হচ্ছে রাইটিং। আমি সরাসরি 1 নম্বরে চলে যাব। তাই তোমাদের বলবো যে আসলে প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর করতে গেলে তোমাদের যে যত বেশি ভালো করে প্যাসেজটি বুঝতে পারবে, এর বাংলা মিনিং ভালো করে জানবে, সে কিন্তু প্রশ্ন উত্তরগুলি খুব সহজে করতে পারবে। পাশাপাশি কিছু সেন্টেন্স মেকিংও তোমাদের জানতে হবে। যাই হোক, প্রথম যে লাইনটা, উই নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ ইয়ার্স ওল্ড। আমরা যদি লাইন বাই লাইন দেখি, নিশ্চয়ই তুমি জানো যে আমাদের পৃথিবী খুব পুরানো, কোটি কোটি বছরের পুরানো। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার আর নো মেন অর ওমেন লিভিং ইন ইট। আর অনেক অনেক দীর্ঘ সময় ধরে পৃথিবীতে কোনো নারী বা পুরুষ বাস করতো না। বিফোর দি মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যাল, মানুষ আগমনে আগে কেবল পশু পাখি ছিল। অ্যান্ড বিফোর দি অ্যানিম্যালস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন আর্থ। আর পশু পাখির আগেও এমন এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণীই ছিল না। এরপরে যদি আমার পরের লাইনগুলি দেখি, পরের লাইনগুলি হচ্ছে লাইন নম্বর 5। It is difficult to imagine this world of our which is so full today of all kinds of animal and men to be without them. আজ যে পৃথিবী নানা ধরনের প্রাণী ও মানুষের ভরা, সেই পৃথিবীকে প্রাণহীন কল্পনা করা খুব কঠিন। But scientists and those who have studied and thought a great deal about this materials tell us, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই বিষয় নিয়ে অনেক পড়াশোনা চিন্তা করছেন তারা আমাদের বলেন that there was a time when the earth was too hot for any living being to live on it. এক সময় পৃথিবী এত গরম ছিল যে কোনো প্রাণ সেখানে বেঁচে থাকতে পারতো না। And if we read their books and study the rocks and the fossil, the remains of old animal, আর যদি আমরা তাদের বই পড়ি এবং শিলা ও জীবাশ্ম প্রাচীন প্রাণীর অবশেষ পরীক্ষা করি। হ্যাঁ, এরপরের যে টপিক, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, তবে আমরা নিজেরাই বুঝতে পারি যে সত্যি এমনটা ছিল। উই রিড হিস্টোরি ইন বুকস, তুমি ইতিহাস বই থেকে পড়ো। তারপরে বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কিন্তু প্রাচীনকালে মানুষ না থাকায় তখন কোনো বই লেখা সম্ভব ছিল না। তারপর হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট দ্যাট হ্যাপেন দেন, তাহলে আমরা কিভাবে জানতে পারি তখন কি ঘটেছিল।
তারপরের যে সেন্টেন্স সেটা যদি বলি, উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমরা শুধু বসে বসে কল্পনা করলেই সব জানা যাবে না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড অ্যান্ড উড দাস মেক আপ মোস্ট বিউটিফুল ফেইরি টেলস। এতেই মজা হতো, কারণ আমরা যা খুশি কল্পনা করে সুন্দর সুন্দর রূপকথা বানাতে পারতাম। বাট দিস নিড টু বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড বিন সিন। কিন্তু সেগুলো সত্য নয়, হতে পারে, নাও হতে পারে, কারণ সেগুলোর কোনো বাস্তব প্রমাণ থাকতো না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দিস দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অলমোস্ট অ্যাজ এ বুক উড। যদিও সেই দূরে অতীত কোনো বই লেখা হয়নি, তবু সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা প্রায় বইয়ের মতোই আমাদের অনেক কিছু জানায়। এরপরের যে টপিক সেটা হচ্ছে 17 নম্বর লাইন, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন অ্যান্ড সিস দ্যাট স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্ট অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিমাল। আমাদের কাছে শিলা, পাহাড়, সমুদ্র, তারা, নদী, মরুভূমি, প্রাচীন প্রাণী, জীবাশ্ম আছে। 18 নম্বর লাইন, দিস অ্যান্ড আদার্স লাইক থিংস আর আওয়ার বুকস ফর দি আর্থ আর্লি স্টোরি। এসব জিনিসই পৃথিবীর প্রাচীন ইতিহাসের বই। 19 নম্বর, and the real way to understand this story is not merely to read about it in other people books. এই ইতিহাস বোঝার আসল উপায় শুধু অন্যের লেখা বই পড়া নয়। 20 নম্বর, বাট টু গো টু দি গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, বরং প্রকৃতির মহান বইয়ের কাছে যাওয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে পরের 21 লাইন, উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দি রকস অ্যান্ড মাউন্টেন্স। আমি আশা করি শিগগিরই তুমি শিলা এবং পাহাড় থেকে এই গল্প পড়তে শিখবে। 22 নম্বর, ইমাজিন হাউ কিনেটিং ইট ইজ, কল্পনা করো এটা কতটা আকর্ষণীয়। তারপরে 23, এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দি রোড অর অন দি মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন নেচার বুক। রাস্তার ধারে বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রতিটি ছোট পাথর প্রকৃতির বইয়ের একটি ছোট্ট পৃষ্ঠা হতে পারে। 24, অ্যান্ড মে বি able to tell you something if you only know how to read it. আর তুমি যদি তা পড়তে জানো তবে সেটি তোমাকে অনেক কিছুই বলতে পারবে। 25 নম্বর লাইন, টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, উই হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট। যে কোনো ভাষা, হিন্দি, উর্দু বা ইংরেজি পড়তে হলে তার বর্ণমালা শিখতে হয়। সো অলসো উই মাস্ট লার্ন টু আলফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড দি স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স। ঠিক তেমনি পাথর ও শিলার বইয়ে লেখা প্রকৃতির গল্প পড়তে হলে তোমাকে আগে প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। এই ছিল টোটাল যে প্যাসেজ, তার বাংলা মানে। এরপরে আমরা প্রশ্ন উত্তর দেবো। হোয়াট ডাজ দি ন্যারেটর মিন বাই আলফাবেট অফ নেচার? হ্যাঁ, তাহলে দি বেসিক নলেজ অফ রক্স, ফসিল অ্যান্ড ন্যাচারাল সাইন, অর্থাৎ শিলা, পাথর, জীবাশ্ম ইত্যাদি সম্পর্কে মৌলিক জ্ঞানকেই কিন্তু সেই ন্যারেটর মিন বাই আলফাবেট বলেছে। হোয়াট ক্যান সার্ভ অ্যাজ এ পেজ ইন নেচার্স বুক, হ্যাঁ, এভরি লিটেল স্টোন, প্রতিটি ছোট পাথর। হাউ ওল্ড ইজ দি আর্থ? হ্যাঁ, দি আর্থ ইজ মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ ইয়ার্স ওল্ড, অর্থাৎ বাংলা পৃথিবী কোটি কোটি বছর পুরানো। এরপরের প্রশ্ন, হোয়াই দে আর নো লিভিং বিগিনস অন আর্থ লং টাইম ব্যাক? হ্যাঁ, মানে বিকজ দি আর্থ ওয়াজ টু হট ফর লিভিং বিংস, কারণ পৃথিবী তখন খুব গরম ছিল। অর্থাৎ এখানে বলা ছিল যে প্রথম আগে পৃথিবীতে বাস করা অযোগ্য ছিল কেন, ঠিক আছে। এরপরে আমরা বি নম্বর দেখবো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি বক্স গিভেন অন দি রাইট হ্যান্ড সাইড। বিফোর অ্যানিমালস দেয়ার were only men and before men no kind of লাইফ এক্সিস্টিস অন আর্থ, এটা বলেছে। তা আমরা যদি দেখি বিফোর অ্যানিমালস দেয়ার আর অনলি মেন, এটা ফলস। হ্যাঁ, এরপর কমপ্লিট, হ্যাঁ, দি সেন্টেন্স, ফসিল আর দি রিমেন্স অফ, হ্যাঁ, ড্যাশ আর দি রিমেন্স অফ ওল্ড অ্যানিমাল। আমরা যদি এটাকে একটু দেখি তাহলে এখানে কমপ্লিট, ফসিল আর ড্যাশ, ফসিল বলেছে তাহলে এটা ফসিল আর দি রিমেন্স অফ ওল্ড অ্যানিমাল। এরপরে আমরা চলে যাব পরের 2 নম্বরে, রিড দি এক্সট্রাক্ট
অফ দি পোয়েম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন কবিতাটা দেখব। আই মিট এ লিটল কোটেজ গার্ল, আমি একটা ছোট্ট কুটিরবাসী মেয়ের সঙ্গে দেখা করলাম। শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, শি সেড, সে বলল তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুল ছিল ঘন এবং কোঁকড়ানো। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার মধ্যে ছিল গ্রাম্য সরলতা। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্লাড, তার পোশাক ছিল খুব সাধারণ। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ ছিল খুব সুন্দর। হার বিউটি মেড মি গ্লাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। হ্যাঁ, তাহলে এই কবিতার বাংলা মানে আমরা দেখলাম। এখন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হুম ডিড দি পোয়েট মিট, তারপর রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স অফ দি গার্ল, তারপর পিক আউট এ সেন্টেন্স ফ্রম দি পোয়েম টু শো দ্যাট দি বিউটি অফ দি গার্ল মেড দি পোয়েট হ্যাপি। অর্থাৎ এই 3টা প্রশ্ন আছে, আমরা 3টা প্রশ্ন এক এক করে উত্তর। হুম ডিড দি পোয়েট মিট, দি পোয়েট মিট মেট এ লিটেল কোটেজ গার্ল, কবি একটি কুটিরবাসী মেয়ের সঙ্গে দেখা করেন। রাইট এনি টু ফিজিক্যাল ফিচার্স অফ দি গার্ল, হ্যাঁ শি হ্যাড কিউরলি কার্লি হেয়ার অ্যান্ড বিউটিফুল আইস, তার কোঁকড়ানো চুল এবং সুন্দর চোখ ছিল। সেন্টেন্স শোয়িং পোয়েটস হ্যাপিনেস, হ্যাঁ হার বিউটি মেড মি গ্লাড, হ্যাঁ তাহলে তার সৌন্দর্য আমাকে আনন্দিত করে। এরপরে যদি রিডিং স্কিল, এটা হচ্ছে কি তোমার আনসিন। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস অন দি গেট, হ্যাঁ হি রোড দি ওয়ার্ডস, আমরা একটু বাংলা মানে দেখে আসি লাইন বাই লাইন। ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ট এ গ্র্যান্ড হাউস, এক সময় একজন অভিজাত ব্যক্তি একটি বিশাল ও সুন্দর বাড়ি তৈরি করেছিলেন। অন দি গেট হি রোড দি ওয়ার্ডস, দিস হাউস ইজ টু বি গিভেন টু দি ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড, বাড়ি ফটকে তিনি লিখেছেন যে প্রথম প্রমাণ করতে পারবে যে সে সন্তুষ্ট, তাকে এই বাড়িটি দেওয়া হবে। ওয়ান ডে এ স্ট্রেঞ্জ নকড দি গেট অ্যান্ড ডেজার টু স্পিক টু দি নোবেল ম্যান, একদিন একজন অচেনা লোক ফটকে কড়া নেড়ে অভিজাত ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইল। আই হ্যাভ কাম সেইড হি টু টেক দি প্রফেশন অফ দিস হাউস বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই ক্যান কন্টেন্টেড, হ্যাঁ সে বলল আমি এই বাড়ির মালিকানা নিতে এসেছি কারণ আমি প্রমাণ করতে পারি যে আমি সন্তুষ্ট। হ্যাঁ, তারপরে দি নোবেল ম্যান সেড দেয়ার ইজ নো ট্রেস অফ কন্টেনমেন্ট ইন ইউ, অভিজাত ব্যক্তি বলেন তোমার মধ্যে সন্তুষ্টির কোনো চিহ্ন নেই। হ্যাঁ, ইফ ইউ আর কন্টেন্টেড ইউ উড নট উইশ টু গেট পজিশন অফ মাই হাউস, যদি তুমি সত্যিই সন্তুষ্ট হতে তবে তুমি আমার বাড়ির মালিক হতে চাইতে না। হ্যাঁ, সেইং দিস হি টার্ন দি ম্যান আউট, এই কথা বলে তিনি সেই লোকটিকে বাড়ি থেকে বের করে দিলেন। হ্যাঁ, এরপরের এ নম্বরের প্রশ্ন কি বলেছে? হোয়াট ওয়াজ পেকুলার অ্যাবাউট দি নোবেলম্যান হাউস, আমরা যদি একটু দেখে আসি এটা কিনা। হোয়াট ওয়াজ পেকুলার অ্যাবাউট দি নোবেলম্যান হাউস, এটাই। তাহলে এখানে কি আছে? দি হাউস ওয়াজ মিন টু গিভেন টু দি ফার্স্ট ম্যান হু কুড প্রুভ দ্যাট হি ওয়াজ কন্টেন্টেড, অভিজাত ব্যক্তির বাড়ির বিশেষত ছিল যে ব্যক্তি প্রথম প্রমাণ করতে পারবে যে সে সন্তুষ্ট, তাকে এই বাড়িটি দেওয়া হবে। হোয়াট ডু থিঙ্ক দ্যাট অ্যাবাউট দি আন্ডারলাইং মেসেজ অফ দি গিভেন প্যাসেজ? হ্যাঁ, দি আন্ডারলাইং মেসেজ ইজ দ্যাট এ ট্রুলি কন্টেন্ট পারসন ডাজ নট ডিজায়ার আদার প্রপার্টি, এই গল্পের মূল শিক্ষা হলো যে ব্যক্তি সত্যিই সন্তুষ্ট সে অন্যের সম্পত্তি লোভ করে না। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দি আনসিন প্যাসেজ হুইচ মিনস দি ফলোয়িং, যেমন ওনারশিপ আর সাইন। তাহলে আমরা যদি বলি ওনারশিপ হচ্ছে পসেশন, ওনারশিপ মানে মালিকানা, তার প্যাসেজের ব্যবহার শব্দটি হলো পসেশন, ঠিক আছে। এরপরে সাইনে হচ্ছে গেট বা ওয়ার্ডস, সাইন মানে চিহ্ন বা লেখা, প্যাসেজে গেটের উপর লেখা কথাগুলো বোঝানো হয়েছে। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ডু অ্যাজ ডিরেক্টেড। হ্যাঁ, দি লিটল ম্যান মেড রিপ্লাইড কুইকলি, এটা বলছে আন্ডারলাইন দি অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা কী রকমের অ্যাডভার্ব সেটা বলছে। তাহলে আমরা দি লিটল মেড রিপ্লাইড কুইকলি আন্ডারলাইন দি অ্যাডভার্ব, আমরা যদি বলি দি লিটল ম্যান রিপ্লাইড কুইকলি এখানে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বটা হচ্ছে কি অ্যাডভার্ব কুইকলি, আর কাইন্ড হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ ছোট কাজের মেয়েটি দ্রুত উত্তর দিয়েছিল, এখানে কুইকলি বলেছে কাজটি কিভাবে হয়েছে, তাই এটি অ্যাডভার্ব অফ ম্যানার। দেয়ার আর
ওয়াচ এ হরর মুভি নাও। এখানে ওয়াচটা কি হয়ে যাবে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দি ভার্ব। দে আর ওয়াচিং এ হরর মুভি নাও। নাও যেহেতু বলছে তারা এখন একটি ভৌতিক সিনেমা দেখছে। এক্সপ্লেনেশন হচ্ছে নাও থাকায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি এভাবে যুক্ত থাকবে। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে সিমলা ইজ ড্যাশ কুল দেন কলকাতা। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বলবো, সিমলা ইজ কুলার দেন কলকাতা, কারণ এটা দেন বলেছে কম্পারেটিভ ডিগ্রি। সিমলা কলকাতা থেকে ঠান্ডা, এখানে তুলনা করা হয়েছে তাই কম্পারেটিভ ডিগ্রি কুলার হয়েছে। গিভ দি সুপারলেটিভ ডিগ্রি অফ আউট। অ্যান্সার আউটার মোস্ট। আউটার মোস্ট সবচেয়ে বাইরের, অর্থাৎ আউটার মোস্ট হচ্ছে সবচেয়ে বাইরের। এরপরের প্রশ্ন, ফ্রেম এ মিনিংফুল সেন্টেন্স উইথ দি, তারপরে হমনিওন অফ ওন্ডার। হ্যাঁ, এটার আই ওন্ডার দ্যাট উইল হ্যাপেন টুমরো, আমি ভাবছি আগামীকাল কি হবে। এখানে ওন্ডার হচ্ছে ভাবা। তো শি সাইন ড্যাশ দি রেডিও, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, অন দি রেডিও, হি সাইন অন দি রেডিও, অর্থাৎ এখানে অন বসবে, ঠিক আছে, সে রেডিওতে গান গায়। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ শোজ ওনারশিপ অর পসেশন। যে অ্যাডজেক্টিভ দ্বারা মালিকানা বা অধিকার বোঝানো হয় তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন এক্সাম্পল হচ্ছে মাই, ইয়োর্স, হিজ, হার, আওয়ার, দেওয়ার, এগুলি তোমরা ভালো করে লিখে দেবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার ডেভেলপ দি ফলোয়িং হিন্টস ইনটু দি শর্ট স্টোরি। এ ম্যান ওয়েন্ট টু জু, এরকম করে স এ টাইগার ইন কেস, দি টাইগার ক্রাইড, ম্যান পিটেড দি টাইগার, আনলক কেস, টাইগার অ্যাটাক দি ম্যান ডায়েট। হ্যাঁ, এখন যদি আমি বলি এক এক করে, ওয়ান্স আপন এ টাইম এ ম্যান ওয়েন্ট টু এ জু, এক সময় একজন লোক একটি চিড়িয়াখানায় গেল। হি স এ টাইগার ইন এ কেস, সে একটি কাচের মধ্যে একটি বাঘ দেখলো। তোমাদের বাংলা মানে দিয়েছি যাতে তোমরা বুঝতে সেন্টেন্সটা ভালো করে মনে রাখতে পারো, কিন্তু পরীক্ষা হলে বাংলাটা দিতে হবে না। দি টাইগার লুক ভেরি স্যাড, বাঘটি খুব দুঃখিত দেখাচ্ছিল। দি টাইগার ক্রেইট অ্যান্ড রিকোয়েস্টেড দি ম্যান টু ফ্রি হিম, বাঘটি কাঁদলো এবং লোকটিকে তাকে মুক্ত করতে অনুরোধ করলো। দি ম্যান ফেল পিটি ফর দেয়ার টাইগার, লোকটি বাঘটির প্রতি দয়া হলো। হি ওপেন দি কেস অ্যান্ড লেট দি টাইগার কাম আউট, সে খাঁচার দরজা খুলে বাঘটিকে বাইরে আসতে দিল। অ্যাজ সুন অ্যাজ দি টাইগার কেম আউট ইট জাম্পড আপন দি ম্যান, বাঘটি বাইরে আসা মাত্র লোকটির উপর ঝাঁপিয়ে পড়লো। দি টাইগার কিল দি ম্যান, বাঘটি লোকটিকে মেরে ফেললো। দাস দি ফুলিশ ম্যান লস্ট হিজ লাইফ, এইভাবে বোকা লোকটি তার জীবন হারালো। মোরাল যদি বলি, নেভার ট্রাস্ট এ উইক পারসন, কখনো দুষ্ট লোকের উপর বিশ্বাস করা উচিত না। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা সামগ্রিক প্রশ্নের যে একটা প্যাটার্ন সেটা ভালো করে বুঝতে পারবে। আর এরকম একাধিক প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।